বললো যেগুলো করে দেওয়া আছে আমরা সেইগুলো আসলে সাধারণত এখন মানে প্র্যাকটিস করতে চাচ্ছি। যেগুলো মানে এক্সারসাইজে দেওয়া আছে সেগুলো আসলে পারতপক্ষে এখন আমরা করতে চাচ্ছি না, কিন্তু এটা আমরা যখন ইউনিভার্সিটি ওপেন করবে মানে ওপেন হবে তখন আমরা আবার এই জিনিসগুলো নিয়ে ডিটেলস আমরা মানে সবগুলো করে তোমাদের দেখাবো আর কি। তবে এখন তোমরা যারা প্র্যাকটিস করতেছো ডেফিনেটলি মানে আই মাস্ট অ্যাপ্রিশিয়েট অল অফ ইউ যে মানে যারা প্র্যাকটিস করতে যাচ্ছ করে রাখতে পারো। বাট এখন এটা না পারলে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ এই জিনিসগুলো আমি তো তোমার আগেই বলছি তোমাদেরকে যে এইগুলো আমাদেরকে আবার রিভিউ করার প্রয়োজন হবে। আমি একটু 12C-তে একটু আসি, 12C-তে যেই প্রবলেমগুলো আছে সেইগুলো আমি একটু দেখে যাই। তোমরা কি স্ক্রিনটা তো দেখতে পাচ্ছ মনে হয় সবাই? জি স্যার। নর্মালি এই বইটা মানে আমাদের মানে পার্ট বি এবং সি যেই মানে পার্টটা সেগুলো আমরা আসলে বেশি মানে এখানে করতে চাই আর কি। তো এখানে তোমরা দেখো যে এখানে এইটার পার্ট বি এর যেই কোশ্চেনগুলো ছিল সেগুলো তো দেখে তোমরা মনে হয় যে সবাই আমরা বুঝতে পারি যে এখানে কি করতে হবে আর কি। মানে একজন তোমরা একটু বলো তো এই যে নাম্বার 1-এ কি করতে হবে আমাদেরকে? নাম্বার 1-এ একজনের সাজেস্ট করো। x - 1 কে z স্কয়ার ধরতে হবে। গ্রেট, লেটস তাহলে তোমরা বুঝে ফেললে আর কি। মানে তাহলে এখানে আমরা দেখলাম যে একটা দুইটাই লিনিয়ার, একটা রুটের ভিতরে আছে, একটা রুটের বাইরে আছে, তাহলে আমাদের এইটা রুটের ভিতরটাকে জেড স্কয়ার ধরলে আমরা পেয়ে যাচ্ছি। সো এখানে এই নাম্বার 2 একই অবস্থা, নাম্বার 3-তেও একই অবস্থা। এখান থেকে এই যে নাম্বার 5 পর্যন্ত আসলে আমাদেরকে একই স্টাইলে সামগুলো করতে হচ্ছে, রাইট? আচ্ছা, এরপরে যে আমরা বলছি যে এখানে এই নাম্বার 6 এর ক্ষেত্রে আমরা কি করলাম যে এটা রুটের ভিতরে মানে কোয়াড্রেটিক আর রুটের বাইরে লিনিয়ার, এটার জন্য আমরা কি করতাম মনে আছে তোমাদের? কেউ একজন বলতে পারবো? x = 1/z। রাইট, যে এখানে x = যদি আমরা 1/z ধরে নিই, x = 1/z ধরে নিলে পারে এবার রুটের ভিতরে একটা কোয়াড্রেটিক মানে এখানে লিনিয়ারটা আর থাকবে না, রুটের ভিতরে তখন একটা কোয়াড্রেটিক ফাংশন চলে আসবে। চলে আসলে পরে তখন আমরা এই যে আমাদের যে রুটের ভিতরে আমরা তিনটা মানে অ্যাপ্রোচ আমাদের ছিল a² - x², x² + a², x² - a², এই মানে যে কোনো একটা ফরম্যাটে চলে আসবে তখন আমরা ইজিলি এটাকে ইন্টিগ্রেট করে ফেলতে পারবো। তো সেই কনসেপ্টগুলো আমরা এখানে আমরা এইটা মানে অ্যাপ্লাই করতেছি আর কি বা করে থাকি আর কি। সো এখানে সবগুলোই দেখবা যে এখানে এই যে মানে যতগুলো পার্ট সাবস্টিটিউশনের কনসেপ্ট শেখানো হয়েছে সেই কনসেপ্টগুলোই কিন্তু এখানে আসলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমাদের উচিত হবে কি যে মানে যেটা এক্সাম মানে ওয়ার্কআউট এক্সাম্পলে যেটা করে দেওয়া আছে তার করসপন্ডিং সামগুলো যদি এখানে এসে করো তাহলে তোমার জিনিসগুলো ইজি হবে। যেমন এখানে 14 সামটা আমরা যেমন মানে এইচএসসিতে মানে খুব ইজি ওয়েতে একটা অর্ডিনারি সাবস্টিটিউশন দিয়ে করে থাকি। কেউ একজন বলো তো সাবস্টিটিউশন কি সাবস্টিটিউশন করলে পরে আমরা এটা মানে কমফোর্টেবলি করতে পারি? রুট a + x মানে দিয়ে গুণ করব, উপর নিচে রুট a + x দিয়ে গুণ করব, এই একটা কনসেপ্ট মানে বললাম, মানে দ্যাট ইজ গুড যে a + x দিয়ে গুণ করলে পরে উপর থেকে রুটটা উঠে যাবে, নিচে আমাদের রুট থেকে যাবে, থাকার পরে আমরা মানে এটাকে দুইটা পার্টে ভাগ করে নিয়ে মানে একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ডাইরেক্ট ইন্টিগ্রেট করে ফেলতে পারবো, আর একটা ভেরিয়েবল হবে সেটাকে সাবস্টিটিউট করলে হয়ে যাবে। এছাড়াও একটা ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন করে এই সামটা করা যায়। বলো স্যার x = a cos 2θ। রাইট, x = a cos 2θ, এটা করেও কিন্তু এই সামটা কমফোর্টেবলি করা যায় আর কি, বুঝতে পারছো? তো সেই জিনিসটা তোরা এখানে হ্যাঁ বল। মানে ওই মিলটা ছিল না যে মানে সলিউশন, এটা স্যার বলতে পারেন 5 6 7 8 9 11 12 একটা না প্রায় 7টা মিল ছিল না, পরে আর এর পরেরগুলো কই নেই বাকিগুলা, বাট আগেই এক নাগে অনেকগুলো মিলে নাই স্যার। আচ্ছা, এখানে দুইটা কথা আমি বলে রাখি, একটা হচ্ছে যে মানে সাম করা যাচ্ছে না, আর একটা হচ্ছে আনসার মিলতেছে না, দুইটা কিন্তু দুইটা অ্যাপ্রোচ কিন্তু, বুঝতে পারছো না? মানে এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমাদের মাথা রাখা উচিত হবে যে ইন্টিগ্রেশন তো ধরে নাও যে ওদের মানে তোমরা দুইজন দুইটা কথা বললে, একটা হচ্ছে একজন বললো উপরে রুট দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা মানে হইতে পারে, আর একটা হচ্ছে একজন বললো x = a cos 2θ অথবা a cos θ দিয়ে মাল্টিপ্লাই করলে মানে সাবস্টিটিউট করলে সামটা হইতে পারে। এখন যারা x = a cos 2θ সাবস্টিটিউট করে সামটা করতেছে তাদের এক ধরনের আনসার কিন্তু আসবে, একটা ফরম্যাটে আনসার কিন্তু আসবে, ইন্টিগ্রেশন হবে একটা ফরম্যাটে আনসার থাকবে। আবার যে মানে উপর নিচে রুট মানে a + x দিয়ে মাল্টিপ্লাই করছে তারও কিন্তু একটা ফরম্যাটে আনসারটা আসবে। এখন বইতে ওরা কোনটা ধরে করছে সেটা কিন্তু আমি তুমি কেউ এখানে দেখতে পাচ্ছি না। তা আমাদের মানে হয়তো মানে দুইজনের দুইটা অ্যাপ্রোচেস করার পরে একজনের আনসার মিলছে আরেকজনের আনসার মেলে নাই। এখন এই যে আনসার মেলে নাই এর মানে এটা না যে তার সাম হয় নাই,
আনসার মিলছে এর মানে যে এটা যে তার সামটা হয়েছে আর অন্যটা হয়নি, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমাদেরকে এর আগে আমি বলছি যে এখানে অনেকগুলো অ্যাপ্রোচে সাম করা যাবে, সেটা স্ট্যান্ডার্ড মেথড হলেই আমরা কিন্তু ক্রেডিট পাবো। সো তোমাদের এখানে কনসার্নটা হওয়া উচিত হবে যে আমি ইন্ডিকেশনটা করতে পারতেছি কিনা, ইন্ডিকেশন সাইন থেকে বের হতে পারছি কিনা। যদি আমি সামহাউ ইন্ডিকেশন সাইন থেকে বের হয়ে আসতে পারি, তার মানে আমি মানে করতে পারছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। আর যদি আমি ইন্ডিকেশন সাম থেকে বের হয়ে না আসতে পারি, তাহলে তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমি ওখানে সামটা আমার হয় নাই বা হচ্ছে না আর কি। সো সেই জন্য তোমাদের আনসার নিয়ে আমি রিকোয়েস্ট করবো যে তোমার আনসার নিয়ে তোমাদেরকে ওরিড হওয়ার কোনো কারণ নাই। আনসার নিয়ে ওরিড হবা তোমরা যখন ডেফিনেট ইন্টিগ্রালে যাবা। ডেফিনেট ইন্টিগ্রালে যে আসলে সবারই আনসার একই আসার কথা, কিন্তু ইনডেফিনেট ইন্টিগ্রালে এক একজনের এক এক রকম অ্যাপ্রোচের কারণে এক এক রকম মানে আনসার আসবে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমরা গতদিন যেটা বলতেছিলাম যে এখানে আমাদের 12D তে যেটা ছিল, 12D এর বেসিক কনসেপ্টটা ছিল এখানে এই যে মানে a প্লাস b cos x, a মাইনাস b cos x, a প্লাস মানে b sin x, a মাইনাস b sin x। আবার সিমিলারলি এগুলোর এই মানে এই চারটার করসপন্ডিং আবার হাইপারবোলিক sin x, হাইপারবোলিক cos x। দ্যাট ইজ এখানে 8টা ফরম্যাট, যে প্লাস দিয়ে 2টা, মাইনাস দিয়ে 2টা, ট্রিগোনোমেট্রিক মানে cos এবং sin এর জন্য, আবার হাইপারবোলিক ফাংশনের জন্যও কিন্তু এরকম মানে 4টা আছে। আমাদের এই 8টা কনসেপ্ট আমাদের শিখে রাখার দরকার হবে। এবং সেখানে তোমরা বলছো যে এখানে sin 2x, cos 2x, tan 2x এ আমরা আসলে মানে হাইপারবোলিক ফাংশন tan ফাংশনে কনভার্ট করে ফেলতে চাই। যেমন আমরা নরমালি tan x থাকলে পরে আমরা বলতেছি যে 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x। বাট যদি cos 2x হয় তাহলে আমরা বলতেছি 1 মাইনাস tan স্কয়ার x বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x। আবার যখন এটা cos মানে sin 2x বলছি তখন আমরা বলছি এটা 2 tan x বাই 1 মানে 1 মাইনাস 1 প্লাস tan স্কয়ার x। সো এই ফর্মুলাগুলো আমাদের এখানে মনে রাখার প্রয়োজন হচ্ছে। এই তিনটা, দ্যাট ইজ sin 2x, cos 2x, tan 2x, সিমিলারলি হাইপারবোলিক cos 2x, হাইপারবোলিক sin 2x, হাইপারবোলিক tan 2x। এই ফর্মুলাগুলো এখানে মনে রাখলে এখানে এই সামগুলো আমরা ইজিলি করতে পারি। এবং সাধারণত এখানে এই টাইপের সামগুলো প্রায় কিন্তু এক্সামে আমাদের থাকে। এবং লাস্টলি আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা যদি তোমরা একটু রিকল করে দেখো, যে আমরা এখানে বলছিলাম যে এখানে আমাদের যদি এই টাইপের কোনো প্রবলেম থাকে, যে এই নাম্বার 83 যদি মানে এই সামটা যদি দেখো, এখানে যদি আমরা মানে আমরা যদি দেখি যে এখানে উপরে যেমন 2 sin x প্লাস 3 cos x বাই 7 sin x মাইনাস 2 cos x এরকম যদি থাকে, তাহলে এইগুলোকে আমরা কিভাবে ইভালুয়েট করব, কি করে আমরা অনেক প্রবলেম সলভ করব, সেটা আমাদের একটা মানে কনসার্ন আছে। এখানে দেখো যে আমরা বলছি এর নিউমারেটরটা দ্যাট ইজ লগটাকে আমরা এমনভাবে রিঅর্গানাইজ করতে চাই যেন একটা পার্ট হুবহু আমাদের হরের সাথে ম্যাচ করে যায়, আরেকটা পার্ট হরের ডিফারেন্সিয়েশন হয়। এটা ছিল আমাদের বেসিক কনসেপ্টটা, যেটা আমরা গতদিন আমরা বলতেছিলাম। তো সেইটা যদি খেয়াল করে দেখো যে আমরা এখান থেকে এই যে এইটাকে দেখো একটু হুবহু প্রথমে বললাম যে উপরে নিউমারেটর ইকুয়ালস টু দ্যাট ইজ লব ইকুয়ালস টু আমাদের সাম কনস্ট্যান্ট এল ইনটু হচ্ছে ডিনোমিনেটর প্লাস সাম কনস্ট্যান্ট এম ইনটু ডি বাই ডিএক্স অফ ডিনোমিনেটর। এন্ড এটা করার পরে আমরা এখান থেকে এটারে কোএফিশিয়েন্ট ইকুয়েট করে sin x এবং cos x এর কোএফিশিয়েন্টগুলো ইকুয়েট করে দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতেছি, করে আমরা এল আর এম এর ভ্যালুটা বের করতেছি। সাধারণত অনেকগুলো সাম ক্ষেত্রে এই এল আর এম এর ভ্যালুটা র্যান্ডম অবজারভেশনের মাধ্যমে আমরা এখানে করে থাকি, বের করে ফেলতে পারি। বাট যেগুলো একটু কমপ্লিকেটেড সেগুলোর এরকম সাইমালটেনিয়াস ইকুয়েশন না করে করা কিন্তু আসলে ডিফিকাল্ট। সেই জন্য তোমাদের মাথায় রাখা উচিত হবে যে আমরা এখানে এই সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করেই সবসময় করতে চাই, করে আমরা এখানে এল আর এম এর ভ্যালু বের করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের অ্যাডভান্টেজটা কোথায় আসলো? অ্যাডভান্টেজটা আসলো হচ্ছে আমরা এই যে এই লাইনটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, এই লাইনে যে আমরা এখন বলতেছি এখানে তো আমাদের মানে ডিনোমিনেটর ছিল, এখানেও ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েশন ছিল। সো এখান থেকে দুইটা পার্টে আমরা এখন ডিভাইড করে ফেলছি, এইটা ডিভাইড বাই ডিনোমিনেটর, এই একটা কনস্ট্যান্ট চলে আসলো, আর আরেকটা হচ্ছে এইটা ডিভাইড বাই ডিনোমিনেটর, এটা চলে আসলো। এখন আমরা বলছি নাও আমার লাইফ ইজ সো কুল যে আমরা এটাকে বলছি যে এটাকে ইন্টিগ্রেট করতে গেলে যেহেতু এটা ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়, তাহলে লন অফ ডিনোমিনেটর করলে আমাদের এখানে হয়ে যাচ্ছে, আর এটা তো অর্ডিনারি এক্স চলে আসছে।
সো এই অ্যাপ্রোচটা আমি বলবো যে এখানে তোমাদের এটা শিখে রাখা উচিত হবে এবং এটা প্র্যাকটিস করা উচিত হবে, কারণ এটা যেমন দেখে আমাদের খুব ইজিলি আমরা বুঝে ফেলতে পারলাম, কিন্তু করতে গেলে এই যে ফ্র্যাকশনাল ভ্যালুগুলো চলে আসে সেগুলো কিন্তু আমাদেরকে ইরিটেট ক্রিয়েট করে। দেখবে যে অনেক সময় দেখবে যে লেংদি হয়ে যাচ্ছে, করতে করতে অনেক সময় লেগে যাচ্ছে। তো সেগুলো যদি প্র্যাকটিস তোমরা না করো তাহলে কিন্তু এক্সামের সময় যে ম্যাচ করাতে পারবা না। আরেকবার রিপিট করলে একটু ভালো হয় স্যার। আচ্ছা, আবার রিপিট করতেছি। যেমন এখানে আমরা যেমন এখানে এই সামটা যদি খেয়াল করে দেখো যে এখানে তুমি কোন আগের স্যার কোন পার্টটা বোঝা নাই বলো আমাকে, যে এল আর এম বের করা বুঝছো? যে প্রথমে আমরা কনস্ট্যান্ট এল আর এম বের করলাম সাইমultaneous ইকুয়েশন সলভ করে, পরে আমরা দেখো এই যে লবের জায়গায় এই যে এল এর ভ্যালু পুট করলাম, এল এর ভ্যালু আসলে আমাদের এইটা, আর এখানে এম এর ভ্যালু আসলে আমাদের এইটা। তাহলে আমরা লবটাকে এখন দেখো দুইটা পার্টে ভাগ করে ফেললাম, একটার সাথে কনস্ট্যান্ট টাইমস ডিনোমিনেটর আর একটার সাথে কনস্ট্যান্ট টাইমস ডিফারেন্সিয়েশন অফ ডিনোমিনেটর। এটা করার কারণে এখন আমরা বলছি এই লাইনটা যদি খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমি এই লাইনটা এখন দেখি তাহলে আমরা বলতেছি এখান থেকে এখন এটা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারতেছি। একটা হচ্ছে এই যে এই পার্ট ডিভাইড বাই ডিনোমিনেটর, এই পার্ট ডিভাইড বাই ডিনোমিনেটর করলে এবার আমাদের আসলে এই মানে অনলি ডিএক্স, আর এই পার্ট বাই ডিনোমিনেটর করলে আসলে আমাদের এইটা। আর এটা আসার পরে এখন আমরা বলতেছি এটাকে তো ইজিলি ইন্ডিকেট করে ফেলছে, ডিএক্স করলে এক্স হলো, এটা থেকে গেল। আর এই পার্টটা যদি খেয়াল করে দেখো এই পার্ট থেকে এটা কি করে আসলো, এই পার্ট থেকে বলছি যেহেতু এটাকে ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করে নিউমারেটর পাওয়া যায়, সো এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা বলছি কি যে লন অফ ডিনোমিনেটর দ্যাট ইজ ইওর ইন্টিগ্রাল ভ্যালু। সো সেই জন্যই কিন্তু আমরা এরকম এই দুটো ভাবে বিভক্ত করে ফেললাম, যে একটা আমাদের কনস্ট্যান্ট হয়ে যাবে আর একটা আমাদের মানে লন দিয়ে ইন্টিগ্রেশনটা চলে আসবে। সো সেটা আমাদেরকে অ্যাডভান্টেজ এখানে দিচ্ছে আর কি, বুঝতে পারছো? এরপরে দেখো এখানে সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা এই যে এখানে 12D এর এই সামগুলো একটু থরলি দেখো। আজকে আসলে আমাদের মেইন কনসার্নটা হচ্ছে মানে চ্যাপ্টার 13 আমরা যাইতে চাই। চ্যাপ্টার 13টা তোমরা আসলে এর আগে করে আসছো, এখানে আমি খুব বেশি সময় আসলে দিব না। এটা এর আগে তোমরা পার্শিয়াল ফ্র্যাকশন শিখে আসছো, পার্শিয়াল ফ্র্যাকশন মানে হচ্ছে আংশিক ভগ্নাংশ। সো সেটা শিখে আসছো, মানে আমরা এখন এই পার্শিয়াল ফ্র্যাকশনের উপরে মানে পার্শিয়াল ফ্র্যাকশন করে কিভাবে এটাতে মানে আমরা ইন্ডিকেট করতে পারি সেটার উপরে একটু কনসেন্ট্রেট করতে চাচ্ছি। তো এখানে দেখো যেখানে এই এখানে এই মানে এই রুলটা একটু খেয়াল দেখো, এখানে বলা হচ্ছে যে কভার আপ রুল। এই যে কভার আপ রুলটা কি, এটা আমরা আসলে ইন্টারমিডিয়েটে অনেকেই এটা প্র্যাকটিস করে আসছি, আবার অনেকে করি নাই। ইন্টারমিডিয়েটে আমরা এটাকে অনেকে বলতাম যে আন্দাজ ফ্র্যাকশন। আন্দাজ ফ্র্যাকশন ব্যাপারটা কি, নরমালি আমরা বলছি কি যে এখানে এটা যদি আমরা ইন্ডিকেট করতে বলা হয় তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে এটাকে আগে স্প্লিট করে নিতে হবে। তাহলে এটা স্প্লিট করতে যে আমরা বলছি যে এখানে যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে যাই তাহলে বেসিক কনসেপ্ট হচ্ছে ডিনোমিনেটর যে দুটো ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলোকে আমরা সেপারেট করব। একটা হচ্ছে এই যে a বাই হচ্ছে ওয়ান ফ্যাক্টর, b বাই আদার ফ্যাক্টর। এখন আমরা এই a আর b এর ভ্যালুটা বের করব বাই ইউজিং স্ট্যান্ডার্ড পার্শিয়াল ফ্র্যাকশন রুল। এন্ড পার্শিয়াল ফ্র্যাকশন রুলটা কি ছিল আমাদের? পার্শিয়াল ফ্র্যাকশন রুলটা খেয়াল করে দেখো যে আমরা যেই পার্শিয়াল ফ্র্যাকশন রুল যেটা শিখে আসছিলাম সেখানে যদি আমরা যাই, যে এখানে যে পার্শিয়াল ফ্র্যাকশনের রুলটা যেটা ছিল এখানে দেখো এটা আমরা এলসিএম করতাম এখানে। সরি, আমি একটু সময় নিচ্ছি। এখানে দেখো যে আমরা যেটা বলতাম যে এখান থেকে এইটাই কষ্ট আমরা লিখতাম কি, আমরা এখানে বলতাম যে a ইনটু হচ্ছে আমাদের x মাইনাস 3 হতো আর প্লাস b ইনটু এই যে x মাইনাস 2 আমরা বলতাম, বলে আমরা বলতাম যে নিচে আমাদের থাকতেছে হচ্ছে
এই যে x মাইনাস 2 আর হচ্ছে x মাইনাস 3। আলটিমেটলি যে আমরা বলছি কি যে ডিনোমিনেটর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে এই যে x প্লাস 4 ইকুয়ালস টু আমাদের হয়ে যাচ্ছে এখান থেকে এই যে a ইনটু x মাইনাস 3 আর প্লাস b ইনটু x মাইনাস 2, এই দুটো আমাদের ছিল। এখন আমরা বলতাম যে এটা একটা মানে অভেদ আইডেন্টিটি, এই আইডেন্টিটি থেকে আমরা এখন এখান থেকে a আর b এর ভ্যালু বের করব, এবং a আর b এর ভ্যালু বের করতে চাই তোমরা যেটা করতে সেটা একটু যদি রিকল করে দেখো যে এখানে আমরা বলতাম যে একবার x = 3 পুট করব, 3 পুট করলে এবারে এটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এখান থেকে b এর ভ্যালু পেয়ে গেলাম, b = আমরা পেয়ে গেলাম 7। আর একবার আমরা বলছি এখানে মানে x = 2 পুট করব, করলে আমরা মানে b ভ্যানিশ হয়ে গেল, আমরা এখান থেকে তখন a পেয়ে গেলাম মানে মাইনাস মানে কত -2 মনে হয়। সো এখান থেকে a আর b এর ভ্যালুটা আমরা এইভাবে বের করে থাকি। আবার এটা কিন্তু এরকম করা হতো যেখানে মাল্টিপ্লাই করে মনে করি x এর কোএফিশিয়েন্ট লেফট হ্যান্ড সাইডে x এর কোএফিশিয়েন্ট 1, রাইট হ্যান্ড সাইডে x এর কোএফিশিয়েন্ট হচ্ছে আমাদের a প্লাস b, তাহলে এখানে আমরা বলতাম যে এখানে এই যে a প্লাস b ইকুয়ালস টু 1 এটা ইকুয়েশন। আর এখান থেকে আমরা আরেকটা বলতাম যে এখানে এই যে মাইনাস 3a প্লাস মাইনাস 2b ইকুয়ালস টু 4 এটা একটা ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন সাইমultaneously সলভ করেও কিন্তু আমরা a আর b এর ভ্যালু বের করতে পারতাম। নরমালি আমরা এই যে x এর ভ্যালু পুট করে দিয়ে কুইকলি বের করতে পারি, ওই টেকনিক অ্যাপ্লাই করতাম, আর না হলে পরে এই কোএফিশিয়েন্ট ইকুয়েট করে এটা করতাম আর কি। আচ্ছা, এছাড়াও আরেকটা টেকনিক এখানে বলা হচ্ছে যে বলা হচ্ছে অনেক কভার আপ টেকনিক। কভার আপ টেকনিকটা কি? কভার আপ টেকনিক হচ্ছে এখানে আমাদের এরকম যে আমি a plus b equals 1 কিভাবে আসবে বুঝলাম না। ও এখানে দেখো, এখানে রাইট হ্যান্ড সাইডে সরি লেফট হ্যান্ড সাইডে x এর কোএফিশিয়েন্ট কি বলো তো? লেফট হ্যান্ড সাইডে x এর কোএফিশিয়েন্ট কি? 1। যার কেউ থাকে না তার আলাদা থাকে, তাহলে 1 আছে, তাহলে এখানে 1। আর রাইট হ্যান্ড সাইডে x এর কোএফিশিয়েন্ট কি? দেখো ax প্লাস by সরি bx, তাহলে ax মানে কি? x এর কোএফিশিয়েন্ট a আর x এর কোএফিশিয়েন্ট b, ঠিক না? জি স্যার বুঝছি। তাহলে a প্লাস b ইকুয়ালস টু 1 হচ্ছে। আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে এখানে লেফট হ্যান্ড সাইডে আছে 4 আর রাইট হ্যান্ড সাইডে আছে এই যে -3a -2b। ওকে, সো এইগুলো আমরা এইভাবে মানে সাধারণত ইন্টারমিডিয়েট তোমরা খেয়াল করে দেখো, তোমরা এই কনসেপ্টটি ইউজ করে আসছো। আর এখানে এই কভার আপ মেথড যখন আমরা করতে গেলাম তখন আমরা বলতেছি যে এখান থেকে এই যে এখান থেকে আমরা ডাইরেক্ট এই যে a আর b এর ভ্যালুটা বের করতে চাচ্ছি, যে এখান থেকে b এর ভ্যালু বের করব একবারে আর a এর ভ্যালু বের করব একবারে। কিভাবে করব? আমরা বলতেছি যখন আমরা এখানে x - 2 ফ্যাক্টরটা লিখতেছি, খেয়াল করে দেখো x - 2 যখন লিখতেছি তখন এই গিভেন এক্সপ্রেশনে এভরিহোয়ার x = 2 লিখতেছি এক্সেপ্ট x - 2। x - 2টাকে আমরা কভার করে রাখতেছি, এটা বলছি কভার আপ, এটাকে ঢেকে রাখো। কেন ঢেকে রাখতেছি, কভার করতেছি কেন বলো তো? কেউ বলতে পারো যে কেন x - 2 এর জায়গায় পুট করতেছি না? আর 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে ইনফিনিটি আসবে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। যেখানে ওর মানে এই খেয়াল করে দেখো যেখানে x এর জায়গায় যদি 2 এই এক্সপ্রেশন পুট করি তাহলে আমরা বিপদে পড়ে যাচ্ছি, যেখানে ডিনোমিনেটর 0 হয়ে যাচ্ছে। ডিনোমিনেটরে 0 আসলে পরে এই ম্যাথমেটিশিয়ানরা কেন জানি বলে যে এটা নাজায়েজ, হারাম, বেদাত, তাহলে সেই জন্য আমরা বলছি x = 2 আমরা এখানে পুট করতে পারবো না। তাহলে এইখানে পুট না করে আমি তাহলে বললাম কি এটাকে অ্যাজ ইট রেখে দিব, আমি এখানে পুট করব x এর জায়গায় 2, তাহলে 2 পুট করলে পরে এখানে 6 হয়ে গেল, এখানে পুট করব, এখানে পুট করলে -1 হলো, তাহলে 6 বাই -1 -6 হয়ে গেল। তার মানে আমি বলছি তাহলে আমার এখানে এই যে a এর ভ্যালুটা -6 হয়ে গেল। আমি কি বোঝাতে পারলাম না পারলাম না? যে এর ভ্যালুটা কি করে বের করলে বুঝতে পারলা তোমরা? সিমিলারলি b এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, b এর নিচে আছে কি x - 3, তাহলে যখন b বের করতে যাচ্ছি তখন আমি এই এক্সপ্রেশনে সব জায়গায় x = 3 পুট করব এক্সেপ্ট x - 3। তাহলে এখানে এটা বাদ দিলাম, দেওয়ার পর তাহলে এখানে x এর জায়গায় 3 পুট করতেছি, তাহলে 7 হলো, এখানে 3 পুট করলাম তাহলে 3 - 2 এটা 1 হলো, তাহলে 7/1 তাহলে 7 হয়ে গেল। তাহলে আমরা এখানে বলছি দেখো এখানে b এর ভ্যালু আমাদের 7 হয়ে গেল। এটাকে যেমন কভার আপ রুল যেমন আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড মেথড, আমরা আবার কেউ কেউ বলে থাকি এটা আন্দাজ ফ্যাকশন, আন্দাজে ফ্যাকশন করে ফেলা, যে এখানে x এর ভ্যালু পুট করে ডাইরেক্টলি করে ফেলতে পারতেছি। আর এখানে খেয়াল করে দেখো এখানে যেমন দুইটা ফ্যাক্টর ছিল, সেই দুইটা ফ্যাক্টরের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেথড যেটা ছিল সেই মেথডে যেও আমরা সাম করতে খুব বেশি সমস্যা হতো না। বাট এখানে যদি দুইটা জায়গায় 3টা বা 4টা এরকম ফ্যাক্টর হতো বা হয়, তাহলে কিন্তু এটাকে স্ট্যান্ডার্ড পার্শিয়াল ফ্র্যাকশনে করে সামটা করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। সেই জন্য আমরা এই কনসেপ্টগুলো মানে ইজি করার জন্য এটা অ্যাপ্লাই করে থাকি। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমাদের এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে সামগুলো শেখা উচিত হবে এখান থেকে। এরপর এখানে দেখো যেখানে
এখানে এখন দেখো যেমন এখানে খেয়াল করে দেখো এই সামটার ক্ষেত্রে যেমন তিনটা ফ্যাক্টর ছিল এখানে, যে এই সামে এখানে আমাদের তিনটা ফ্যাক্টর ছিল। এই তিনটা ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা এখন বলতেছি এটারে আমরা আমাদের প্রথম এটা ইন্ডিকেট করতে যাওয়ার আগে দেখো এখানে ইন্ডিকেশন গুলো যখন তুমি পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলতে পারতেছো তারপরে কিন্তু ইন্ডিকেশন কোনো মানে ব্যাপার না, কিন্তু ইন্ডিকেশন তখন কিন্তু এক লাইনের সাম। যেমন এখানে এটাকে এটা পার্শিয়াল ফ্র্যাকশন করলাম, পরপর এখন আমরা বলছি এই যে 1/something থাকলে 1/x ইন্ডিকেট করলে হয় লন, তাহলে এটা হচ্ছে 2 লন অফ এটা, আবার এটা হচ্ছে 1 মানে লন এই যে লন অফ x - 2, তাহলে এটা কিন্তু এইভাবে আমার চলে আসলো, কোনো সমস্যা কিন্তু এখানে নাই। সিমিলারলি এখানে দেখো এখানে তিনটা ফ্যাক্টর এখানে আছে, তাহলে তিনটা ফ্যাক্টরের জন্য আমরা এই যে 1/1 কভার আপ যদি করতে যাই তাহলে আমরা বলছি প্রথমে x - 1 রাখলাম, তাহলে এই এক্সপ্রেশনে এভরিওয়্যার x = 1 পুট করলাম, তারপরে x = 2 পুট করলাম, এরপর x = -2 পুট করলাম, পরে দেখো আমরা এই যে এক লাইনেই কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনটা করে ফেলতে পারলাম। যেটা যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে যেতাম তোমরা দেখতা যে তোমার ইন্টারমিডিয়েটে এইটা এই পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে কিন্তু 1.5 পেজ লেগে যেত আমাদেরকে এই a b আর c এর ভ্যালু বের করতে, তাই না? তো সেইটা আমরা বলছি যে এখানে এই কভার আপ মেথড দিয়ে বা এই যে আন্দাজ ফ্র্যাকশন কনসেপ্ট দিয়ে আমরা ইজিলি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলতে পারলাম। করার পরে এখন আমরা বলতেছি এটা কি ইজিলি এখন এটা ইন্ডিকেট করতে পারবো, এটা করতে হবে, এটা করতে পারবো, কারণ এগুলো সবগুলো লিনিয়ার। ওকে, আচ্ছা এরপরে দেখো নরমালি উপরে যে এই সামটা দেখলাম সেগুলো মানে ডিনোমিনেটর ফ্যাক্টরাইজ করা ছিল, নরমালি ডিনোমিনেটরটা ফ্যাক্টরাইজ করা থাকবে না, কারণ এই যে যদি ফ্যাক্টরাইজ করা না থাকে তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে ডিনোমিনেটরটাকে ফ্যাক্টরাইজ করে নেওয়া। তো ডিনোমিনেটরটাকে ফ্যাক্টরাইজ করতে যে আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে এখানে খেয়াল করে দেখো যে আমাদের প্রথমে x কমন নিলাম, নেওয়ার পর এখানে দেখো x - 4 আসলো, এটাকে আবার আমরা মানে ফ্যাক্টরাইজ করতে পারি মানে a + b - b তে করলে পর আমাদের তিনটা ফ্যাক্টর চলে আসলো, তারপর আমরা ওই মানে কভার আপ মেথড দিয়ে এটাকে দেখো মানে করে ফেললাম আর কি। আর প্রশ্ন হচ্ছে এই কভার আপ মেথড কি সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে? আমি বলছি না, হবে না, কারণ এখানে যখনই ফ্যাক্টরগুলো ডিনোমিনেটরের ফ্যাক্টরগুলো যদি লিনিয়ার হয়, ডিনোমিনেটর ফ্যাক্টরগুলো যদি লিনিয়ার হয় তখন আমরা এই কভার আপ মেথড ইউজ করে করতে পারবো, কিন্তু যদি ডিনোমিনেটর ফ্যাক্টরগুলো লিনিয়ার না হয় তখন কিন্তু আমরা এটা করতে পারতেছি না। তো সেখানে যে খেয়াল করে দেখো দেখেন আমরা বলতেছি যে আমাদের এবার এটা একটু খেয়াল করে দেখো যে এখানে যে ফ্যাক্টরগুলো দেওয়া হলো এটাকে এমন একটা ফ্যাক্টর দেওয়া হয়েছে যেটা অনেক কোয়াড্রেটিক ফ্যাক্টর, যেটাকে আর ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, লিনিয়ার ফর্মে আর কিন্তু এক্সপ্রেস করা যাচ্ছে না। এখন এটার ক্ষেত্রে আমরা এখন করবোটা কি? এখানে খেয়াল করে দেখো এখানে যে কাজটা করা হয়েছে এখানে কিছুটা আন্দাজ ফ্র্যাকশন করা হয়েছে। আন্দাজ ফ্র্যাকশনটা করা হয়েছে এরকম, এখানেও কভার আপ মেথডটা অ্যাপ্লাই করা হয়েছে। যদি তোমরা একটু মাইনরলি খেয়াল করে দেখো যে এখানে এই দুটো ফ্যাক্টর নিচেই যে দুটো ফ্যাক্টর আছে x² + a² x² + b², এই দুটোকে আমরা সেপারেট করছি। এখানে দেখো x² + a² যখন লেখা হয়েছে তখন x এর জায়গায় এভরিওয়্যার দেখো মানে এই -a² পুট করা হয়েছে। তাহলে -a² পুট করলে পরে আমরা দেখতেছি এটা ভ্যানিশ হয়ে যাচ্ছিল, তাহলে এর করসপন্ডিং আমি এখান থেকে তখন এইখানে এই টার্মটা পেয়ে যাচ্ছি, x² এর জায়গায় -a² পুট করতেছি, পরে আমরা এখান থেকে এইটা পেয়ে যাচ্ছি, আবার এখানে x² এর জায়গায় -b² পুট করতেছি, পরে আমরা এটা পেয়ে যাচ্ছি। করার পরে আমরা এখন দেখলাম যে এখানে এই ধরনের একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন আসছে, আর এই কোয়াড্রেটিক এক্সপ্রেশন আমরা জানি যে এটা নাথিং বাট মানে 1/a tan inverse x/a, এটাও একই অবস্থা 1/b tan inverse x/b। সো এখানে কিছু কিছু জায়গায় আমাদেরকে এই যে কোয়াড্রেটিক ফ্যাক্টর আসবে যেগুলো এই কভার আপ মেথড দিয়ে আমরা করতে পারবো। স্যার 9 নাম্বারটা আরেকবার বলে একটু ভালো হয়, বুঝতে পারিনি। আবার বলতেছি আমি এই 9 নম্বর জিনিসটা আমি এখানে এসে আরেকবার দেখাই, 10 এ এসে আরেকবার স্যার দেখাই। ভেঙে ভেঙে আসছে সাউন্ড প্রচন্ড। আচ্ছা মানে এখন শুনতে পাচ্ছ? দেখো তো সবাই, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা এখানে আর তোমরা যদি কেউ মানে রেকর্ড করতে চাও মানে তাহলে কিন্তু রেকর্ড মানে আমার কাছে পারমিশন চাইলে রেকর্ড করতে পারবো তোমরা,
রেকর্ড করে নিতে চাইলে নিতে পারো আর কি, বাট এটা আমার মনে হয় না প্রয়োজন আছে, কারণ এখানে সবগুলো আমরা এক্সাম্পল থেকে আর কি এক্সপ্লেন করতেছি। যদি কেউ করতে চাও করে রাখতে পারো আর কি। এখানে খেয়াল করে দেখো, যেমন আগের সামটায় ওখানে ছিল এ আর বি দিয়ে, এখানে দেওয়া আছে আমাদের এখানে 9 আর এখানে 16। আমরা বলছি এই দুটোকে আমরা এখন সেপারেট করব। সেপারেট করতে আমরা বলছি কি, যেখানে মানে এই ফ্যাক্টরে এক্স স্কয়ারের জায়গায় যদি আমি -9 পুট করি, এখানে যদি -9 পুট করি তাহলে এটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে এইখানে না পুট করে আমি এখন এক্স স্কয়ার, এই এক্স স্কয়ারের জায়গায় -9 পুট করলাম, পরে এর করসপন্ডিং আমি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। আবার যখন আমি এখানে আসলাম, এখানে বলছি এক্স স্কয়ারের জায়গায় আমি -16 পুট করব, পরে আমি এখান থেকে বি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। পরে আমি এটাকে এখন সেপারেশন করে ফেললাম। করার পরে এখন আমরা বলতেছি যে এখান থেকে আমি এখন এটাকে ইন্টিগ্রেট করে আমি মানে এটার মানে দেখো এটা এখন নরমাল স্ট্যান্ডার্ড ফর্ম চলে আসছে, tan ইনভার্সে চলে আসছে, এইটা আমার tan ইনভার্সে চলে আসছে। আবার কেউ যদি মনে করো যে না আমি এটা মানে বিশ্বাস করি না, আমি তো ছোটবেলায় শিখে আসছিলাম যে এখানে এই ধরনের সামগুলো থাকলে আমরা কি করি, মনে আছে তোমাদের? যে এরকম কোয়াড্রেটিক ফ্যাক্টর যদি থাকে তখন ছোটবেলায় কি করছিলাম? স্যার হ্যাঁ, এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার। কি করতে বলো তো, আরেকবার বলো একটু। হ্যাঁ, যে যেটাকে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না তখন আমরা বলছিলাম না যে এখানে bx প্লাস c হিসেবে এক্স্যাক্টলি থ্যাংক ইউ সো মাচ। এখানে এই যে প্রথমটাই বলছি x প্লাস b মানে এই ডিভাইডেড বাই আমাদের হচ্ছে এই যে x স্কয়ার প্লাস 9 লিখলাম, প্লাস আবার এখানে আমাদের বলছিলাম কি cx প্লাস d ডিভাইড বাই হচ্ছে এখানে x স্কয়ার প্লাস 16 হয়ে গেল। এখন দেখো এইটা এ বি সি ডি চারটা আননোন চলে আসলো কিন্তু, আর এই চারটা আননোন এখন আমাকে কোএফিশিয়েন্ট ইকুয়েট করে হোক, ইকুয়েশন ফর্ম করে হোক বের করতে হবে। এখন তাহলে চারটে ইকুয়েশন আমার তৈরি করতে হবে, আর এইটা কিন্তু আমার জন্য অনেক লেংথি হয়ে গেল তখন। সো কেউ যদি মনে করো যে না আমি ইন্টারমিডিয়েটে এসএসসি তে আমি এইভাবে শিখছি এইভাবে করব, ইউ আর মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। বাট কিছু কিছু জায়গায় আমরা এই যে মানে ছোট ছোট একটু যদি কনসেপ্টগুলো শিখে রাখি তাহলে আমরা অনেক জায়গায় অ্যাডভান্টেজ পাইতে পারি, সেটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। আচ্ছা, এখানে কিন্তু তোমরা আবার কেউ কেউ মনে করতে পারো যে এখানে এরা এই যে আন্দাজে এখানে এই যে এক্স স্কয়ারের জায়গায় -9 লিখলো, এক্স স্কয়ারের জায়গায় -9 এটা লিখলে তো এক্স এর ভ্যালু কি আসে, মানে √-3 এই √9, √9 এটা ইমাজিনারি জিনিস মতো ধরে ফেললো, এটা কি জায়েজ হলো? হ্যাঁ, সেই পয়েন্ট অফ ভিউ যদি বলো তাহলে এটা কিন্তু না জায়েজ। কিন্তু আমরা এখানে দেখতেছি এইটা ধরার কারণে আমি ইজিলি পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলতে পারতেছি। সো আমার এখানে অবজেক্টিভ ছিল পার্শিয়াল ফ্র্যাকশন করা। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন করতে যে আমি যে কোনো টেকনিক অ্যাপ্লাই করে যদি আমরা মানে সামের প্যাটার্ন মানে ঠিক রেখে করতে পারি, অ্যাপ্রোচ ঠিক রেখে করতে পারি, তাহলে কিন্তু সমস্যা কিন্তু কিছু নাই এখানে। ওকে, তো সেই জিনিসটা এখানে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আমরা সামগুলো মানে করে থাকি বা করতেছি আর কি। স্যার এটা আরেকবার একটু রিপিট করেন, 9 আর 10 এর যে এইটা বলতেছি। তখন এখানে এ স্কয়ার ছিল মনে হয় স্যার, 9 না? 9 নম্বরে যে দেখো যে 9 নম্বরে যে আমরা যেটা বললাম, স্যার আমরা কি এখানে এক্স স্কয়ারটাকে সিম্পলি জেড হিসেবে ট্রিট করতে পারি না মনে মনে? এক্স স্কয়ারটাকে জেড, হ্যাঁ তা করতে পারো সমস্যা নাই, কিন্তু সমস্যা একটা আছে, আমি আসতেছি ওখানে। দেখো 9 নম্বরটা যদি খেয়াল করে দেখো, 9 নম্বরের উপরে আমাদের একটা এক্স স্কয়ার ছিল, আর 10 নম্বরের উপরে এক্স স্কয়ার নাই। ডিফারেন্স শুধু এই জায়গাটায়, তাছাড়া কিন্তু কোনো জায়গায় ডিফারেন্স নাই। এখানেও এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, এখানে এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার এটা আছে। এন্ড আমরা বলতেছি যে এখান থেকে আমি ডিনোমিনেটর ফ্যাক্টরকে সেপারেট করব। ডিনোমিনেটরে আমার দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, আর একটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার। আর এটাকে যদি আমি ফ্যাক্টরাইজ মানে সেপারেট করতে চাই তাহলে আমি এখানে এটা লিখে ফেললাম। এটা দেখো, এটাতে আমরা ডাইরেক্ট এটা লিখে নিলাম। লেখার পরে এখন আমরা বলছি নেক্সট, এখানে এখন যে দুইটা টার্ম থেকে গেল এক্স স্কয়ার আর এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে কি করবে এখন? আমরা বলতেছি যেহেতু আমি এইটাকে কভার আপ করতে যাচ্ছি, কাকে? এক্স স্কয়ার প্লাস এ স্কয়ারকে কভার আপ করতে যাচ্ছি, তাহলে এটা কভার আপ করি কখন? তাহলে এক্স স্কয়ারের ভ্যালু মাইনাস এ স্কয়ার হলে পারে, কারণ এটাকে আসলে 0 পুট করতেছি আমরা, কারণ 0 পুট করলে পরে ভ্যানিশ হয়ে যায়, সেটাকে বলছে আমরা কভার আপ করা। তাহলে এখানে এক্স স্কয়ারের জায়গায় আমি মাইনাস এ স্কয়ার পুট করতেছি, তাহলে উপরেও এক্স স্কয়ারের জায়গায় মাইনাস এ স্কয়ার, নিচেও এক্স স্কয়ারের জায়গায় মাইনাস এ স্কয়ার পুট করতেছি।
বোঝা গেল না বলো তো? দেখো এই একটা লাইন বুঝছো কিনা? তো স্যার এটাই তো এক্স স্কয়ার উপরে ছিল, আর পরের অঙ্কটায় হচ্ছে কোনো এক্স বা কিছু ছিল না। এখন রাইট, স্যার উপরে যদি এক্স থাকে তাহলে স্যার কি করব? তখন তুমি কিন্তু আর এই মেথডে যাইতে পারতেছো না তখন কিন্তু। তখন ও যেহেতু এখানে তোমার সুবিধা ছিল যে এখানেও এক্স স্কয়ার, এখানেও এক্স স্কয়ার, এখানেও এক্স স্কয়ার আছে, সেই জন্য তুমি এক্স স্কয়ারে কভার আপ দিয়ে করতে পারলা কিন্তু। আর যদি তুমি যেটা বললা দ্যাট ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট, যেখানে যদি এক্স কিউব থাকতো, এখানে যদি এক্স থাকতো, তখন কিন্তু আর তুমি ওই মানে অ্যাপ্রোচ দিয়ে যাইতে পারতেছ না। তখন কিন্তু তোমার স্ট্যান্ডার্ড যে পার্শিয়াল ফ্র্যাকশন মেথড, সেই মেথডে কিন্তু তোমার যাওয়ার প্রয়োজন হতো। ঠিক আছে, যে তখন তোমার ওই যে লেংদি মেথডেই তোমার যাইতে হতো, এখানে শর্টকাট টেকনিকে আর তুমি যাইতে পারতে না। আমি কিন্তু এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে সবগুলো সাম যে আমরা এই কভার আপ দিয়ে করতে পারবো, এই গ্যারান্টি কিন্তু আমাদের নাই। নর্মালি কভার আপ দিয়ে আমরা হয়তো 1% সাম করতে পারবো, কিন্তু 99% সাম আমাদের হয়তো পার্শিয়াল ফ্র্যাকশনের স্ট্যান্ডার্ড মেথড দিয়ে করতে হবে। আমরা এখানে যেগুলো ডিসকাস করতেছি সেগুলো ওই 1% এর ভিতরে, যে যে 1% এ আমরা মানে স্পেশাল টেকনিক অ্যাপ্লাই করে করতেছি। সেই টেকনিকটা আমার লাইফটাকে একটু ইজি করবে, সামটাকে একটু মানে মানে লেংথটা রিডিউস করে দিবে। স্যার স্ট্যান্ডার্ড মেথড বলতে কোন মেথডটা? ওই যে এখানে বললাম যে দিস ইজ ইকুয়ালস টু আমরা কি লিখবো, যে ax প্লাস এইটাকে আমরা লিখে ফেলবো ax প্লাস b ডিভাইড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস cx প্লাস d ডিভাইড বাই আমার x স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, করার পরে যে এখানে যদি তোমরা মানে স্ট্যান্ডার্ড মেথড বলতা, তাহলে আমি এখানে একটু দেখাই। স্যার এই নিয়মে স্যার এক্স স্কোয়ারটা কোথায় গেল স্যার প্রথম লাইনে? আচ্ছা বলতেছি, এখানে দেখো যে স্ট্যান্ডার্ড মেথড যদি এখানে অ্যাপ্লাই করতে, তাহলে কিন্তু এখানে বলতে হয় এখানে এই যে ax ক্যাপিটাল এও তো লিখতে পারো ax প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে এই যে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস cx প্লাস d ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস স্যার উপরের ওই এ আর নিচের এ কি এক নাকি স্যার? না মানে এগুলো এক তাহলে না। তো স্যার তাহলে ধরা এখানে যাবে। ক্যাপিটাল এ তে ধরো, ক্যাপিটাল এ এই যে ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল দিয়ে ধরো, বুঝতে পারছো? এটা ধরো। নরমালি এখানে ওই দুটো কনস্ট্যান্ট থাকবে না, যেমন ওই সামটা নিচের টাইপের মতো থাকবে আর কি। আর তোমাদের এক্সাম আমাদের প্রশ্ন করছিল যে এখান থেকে আমাদের এক্স স্কয়ার ছিল, সেই এক্স স্কয়ারটা গেল কই? এক্স স্কয়ারটা আসলে তুমি যদি খেয়াল করে দেখো যে এখানে যদি আমি এই লাইনটার কথা চিন্তা করি, এই লাইনে যদি আমি এখন এলসিএম করি, এই লাইনে যদি আমি এলসিএম করি, এলসিএম করলে কিন্তু আমি উপরে এই দেখবো যে সবকিছু ভ্যানিশ হয়ে যে দ্যাট ইজ এখানে আমার এই মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার দুই জায়গায় এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারটা আমি এখান থেকে কমন নিয়ে ফেলতে পারতেছি। নেওয়ার পরে এখানে যখন আমি এলসিএম করবো, করার পরে এখানে উপর নিচে ক্যান্সেল আউট হয়ে যে এখানে কিন্তু আলটিমেটলি এক্স স্কয়ারই আসবে। তোমরা কেউ একজন কপি নিয়ে একটু করে দেখো, দেখবা যে এখানে এই লাইনটা যদি তোমরা এখন এলসিএম করো, এলসিএম করে সিম্পলাই করলে এটা কিন্তু এই লাইনে চলে আসবে। কারণ ওখান থেকে তখন এই কনস্ট্যান্ট গুলো ভ্যানিশ হয়ে যাবে, শুধু ভেরিয়েবল হিসেবে এক্স স্কয়ার থেকে যাবে। বুঝতে পারছো? স্যার স্যার বল বল বল। আপনি স্ট্যান্ডার্ড নিয়মে হিসেবে যে চারটা ভেরিয়েবল ধরলেন টোটাল এ বি সি ডি, তো ভেরিয়েবল কয়টা মানে কোন অঙ্কে কয়টা ধরা লাগবে ভেরিয়েবল স্ট্যান্ডার্ড নিয়মে এটা কেমনে বুঝবে? এই অঙ্কে যেমন চারটা ধরছেন। সব বোনাস করছো, আমি একটুখানি এটাকে ইয়েতে চলে যাই একটু। নরমালি আমাদের যে মানে ইয়ের যে মেথডটা ছিল, আমি একটু সময় নিচ্ছি, এখানে খেয়াল করে দেখো যে এখানে আমাদের যদি মানে এগুলো এমন থাকে, সে মনে করো যে এখানে এই যে 2x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 1, এখানে x x স্কয়ার প্লাস মানে 2, এমন যদি হতো তাহলে মনে আছে যে আমরা এটাকে কি করতাম পার্শিয়াল ফ্র্যাকশনে মানে করতে যে কি করতাম মনে আছে কি একদিন বলো তো একটু। স্যার a বাই x প্লাস 1, এই যে a বাই x প্লাস 1 দ্যাট ইজ মানে
সিঙ্গেল কনস্ট্যান্ট বাই হচ্ছে লিনিয়ার ফ্যাক্টর, সিঙ্গেল কনস্ট্যান্ট বাই লিনিয়ার ফ্যাক্টর। তারপরে কি ছিল বলো? bx plus c divided by এই যে bx plus c ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই যে কোয়াড্রেটিক ফ্যাক্টর। দ্যাট ইজ কোয়াড্রেটিক ফ্যাক্টরের করেসপন্ডিং উপরে হচ্ছে আমাদের একটা লিনিয়ার মানে লিনিয়ার ফ্যাক্টর। এই লিনিয়ার ফ্যাক্টর হচ্ছে bx plus c, যেখানে আমি b এবং c দুটোই জানি না। এখন এই যে a b c এই তিনটা আমরা বের করি কি করে? আমরা বলতেছি যে এখানে এটা মানে হচ্ছে এখানে যদি আমরা এখন এলসিএম করতাম, তাহলে এলসিএম করলে পরে এখানে হতো কি x plus 1 ইনটু হচ্ছে আমাদের এখানে x স্কয়ার প্লাস 2, উপরে হতো আমাদের এখানে এই যে a ইনটু x স্কয়ার প্লাস 2 প্লাস এই যে bx প্লাস c ইনটু হতো আমাদের এখানে x প্লাস 1, এই তো হতো। এখন আমরা বোথ সাইডে ইকুয়েট করে আমরা বলতাম কি, যেখান থেকে এই যে 2x প্লাস 3 একটা মানে ইকুয়ালস টু আমরা বলতাম যেখানে এই যে a ইনটু x স্কয়ার প্লাস 2 প্লাস bx প্লাস c ইনটু হচ্ছে আমাদের x প্লাস 1, এই কথা তো আমরা বলতাম নাকি বলতাম না বলো? এটা তো তোমরা সবাই জানো নাকি? এই লাইনে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? কারণ এইটা ছিল আমাদের ইন্টারমিডিয়েটে এইচএসসি তে স্ট্যান্ডার্ড মেথড, যেই মেথড অ্যাপ্লাই করে আমরা সবগুলো সাম করতাম আর কি। এখন এখান থেকে আমাদের একদম প্রথমে কি করতেছি, x -1 পুট করতেছি। -1 পুট করলে এবার এখান থেকে এটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে -1 পুট করে ভ্যানিশ হয়ে গেলে তাকে এখান থেকে তাহলে a পেয়ে গেলাম কিন্তু। তাহলে এখান থেকে আমি প্রথমে এখানে x এই যে -1 পুট করলাম, পরে আমি এখান থেকে a এর ভ্যালু বের করলাম। এরপর আমরা বলছি কি ইকুয়েটিং দ্য কোএফিশিয়েন্ট। মনে করো এখানে আমরা x স্কয়ারে ইকুয়েশন মানে কোএফিশিয়েন্ট ইকুয়েট করতে চাচ্ছি। তাহলে x স্কয়ারের কোএফিশিয়েন্ট বলো তো, লেফট হ্যান্ড সাইডে x স্কয়ারের কোএফিশিয়েন্টটা কি আছে কেউ একজন বলো? 0 গুড। আর রাইট হ্যান্ড সাইডে x স্কয়ারের কোএফিশিয়েন্ট কি আছে? স্যার a plus b। a plus b, তাহলে এখানে a plus b হলো। খেয়াল করে দেখো এখানে x স্কয়ার কোএফিশিয়েন্ট আছে a, আর এখানে এই যে bx * x মাল্টিপ্লাই করলে bx স্কয়ার, তাহলে তার কোএফিশিয়েন্ট আছে b। তাহলে এখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগে এর ভ্যালু বের করে নিছি। এর ভ্যালুটা কি ছিল? এর ভ্যালুটা এখানে যদি খেয়াল করে দেখো এখানে ছিল আমাদের 2/3, কারণ x -1 পুট করলে পারে আমরা এটা ভ্যানিশ হয়ে গেল, এখানে -1 পুট করলাম, তাহলে সরি এখানে 2/3 তো হয় না, এখানে মনে হয় 1/3 হয়, এই যে 1/3 হয়। তাহলে এর ভ্যালু আমাদের জানা আছে, এখন এর ভ্যালু এখানে পুট করে দিলে আমরা এখান থেকে ইজিলি b এর ভ্যালু পেয়ে গেলাম। স্যার বল স্যার কনফিউশনটা দেখেন, এটা হচ্ছে এই যে এখানে bx plus c মানে ধরছেন আর তার আগে একটা a ধরছেন, মানে টোটাল যে তিনটা যে ভেরিয়েবল ধরা হইলো, তখন এটা বলতে পারছি কারণ হচ্ছে অঙ্ক করতে করতে অভ্যাস হয়ে গেছে এই জন্য এরকম। বাট মানে টোটাল কয়টা ভেরিয়েবল ধরবো, এটা কোনো সিস্টেম আছে নাকি আসলে? এই মানে এটা রাইট, ওইটা জানতে সিস্টেম আছে। মানে কেন আবার ডি ধরলাম না, অথবা সি বাদ দিয়ে শুধু বি রাখলাম না, এইসব আর কি। আচ্ছা এখানে দেখো যেখানে আসলে ডিপেন্ড করতেছে ডিনোমিনেটরের হাইয়েস্ট পাওয়ারের উপরে, ডিনোমিনেটরের হাইয়েস্ট পাওয়ারের উপরে। তোমার উপরে কনস্ট্যান্ট কতগুলো হবে সেটা ডিপেন্ড করছে ডিনোমিনেটরের ভেরিয়েবলগুলোর হাইয়েস্ট পাওয়ার উপরে। ডিনোমিনেটরের ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার কত আছে বলো? স্যার 3 আছে। তাহলে এখানে এই কনস্ট্যান্ট হবে তোমার এখানে তিনটা, a b c। এখানে যদি ডিনোমিনেটর হাইয়েস্ট পাওয়ার তোমার দুইটা হতো, তাহলে এখানে কনস্ট্যান্ট হতো দুইটা। যদি মানে কনস্ট্যান্ট মানে এখানে ভেরিয়েবল পাওয়ার চারটা হতো, তাহলে এখানে হতো এখানে a b c d এরকম হতো। যেমন এর আগে আমরা যদি এখানে দেখলাম যে এখানে যদি আমাদের সে x স্কয়ার হতো, তাহলে আমরা বলতাম যে এখানে এই জায়গায় বলতাম x প্লাস b ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1, এরপরে বলতাম bx মানে cx প্লাস d ডিভাইড বাই x স্কয়ার প্লাস 2 বলতাম। সো ডিনোমিনেটরের যে পাওয়ারগুলো আছে তার উপর ডিপেন্ড করতেছে এটা কি হবে। এবং আমাদের অবজেক্টিভ কি থাকে সাধারণত আমরা বলি, এখানে দেখো যে এখানে এইটার সাথে যদি কম্পেয়ার করো, ডিনোমিনেটরে যখন লিনিয়ার ফ্যাক্টর থাকে তার করসপন্ডিং উপরে থাকে শুধু কনস্ট্যান্ট। ডিনোমিনেটরে যখন কোয়াড্রেটিক এক্সপ্রেশন থাকে তার করসপন্ডিং উপরে থাকে আইদার কনস্ট্যান্ট অর লিনিয়ার ফ্যাক্টর, কারণ এর থেকে এটা কম হইতে হবে। কারণ পার্শিয়াল ফ্র্যাকশনের বেসিক কনসেপ্ট যেটা ছিল যে আমাকে আমরা যখন ফ্র্যাকশনে যদি যাই, তুমি যদি একদম ক্লাস 2-3 লেভেলে চলে আসো, তাহলে তোমরা ফ্র্যাকশন থেকে আসছো তিন ধরনের। একটা হচ্ছে এই যে 2/3, একটা হচ্ছে 5/4, আর একটা আমরা বলছি যেখানে 2/5। এটাকে বলছি আমরা প্রপার ফ্র্যাকশন, এটাকে বলছি আমরা ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে বলছি আমরা মিক্সড ফ্র্যাকশন। বলছি না বলো? যদি তোমরা 3-4 লেভেলে চলে যাও তাহলে দেখবা যে এখানে এইটাকে বলছি আমরা মানে প্রপার, এটা হচ্ছে আমাদের ইমপ্রপার, আর এটা হচ্ছে আমাদের পার্শিয়াল।
নর্মালি আমরা যে কোনো প্রপার ফ্র্যাকশনকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারি। ইমপ্রপার ফ্র্যাকশনকে পার্শিয়াল ফ্র্যাকশন করার জন্য আগে আমাদের প্রয়োজন হয় এটাকে মানে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে নেওয়া। তাহলে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করলে পরে আমি এখানে একটা পেয়ে গেলাম মানে হোল নাম্বার, আরেকটা পেয়ে গেলাম প্রপার ফ্র্যাকশন। এখন তখন আমরা এখানে কাজটা করছি কি, এটাকে আমি ফ্যাক্টরাইজ করতেছি। খেয়াল করে দেখো যে আমাদের যদি কোনো জায়গায় নাম্বার থাকতো, সে একটা মানে ফ্র্যাকশন দেওয়া আছে 5/6, এই ফ্র্যাকশনটাকে আমরা বলতে পারি কি, আমরা লিখতে পারি যে এটাকে কি লেখা যায় মানে 2/3 প্লাস 1/3 লেখা যায় নাকি? দেখো তো লেখা যায় না? 5/6 কে 1/3 1/2 লেখা যায়। আমরা বলতেছি এই 1/3 1/2 these are the partial fraction of this original fraction. অরিজিনাল ফ্র্যাকশনের ডিনোমিনেটরটাকে আমরা ফ্যাক্টরাইজ করে ফেললাম, পরে সেটাকে আমরা সেপারেট করলাম। এই যে ডিনোমিনেটরটাকে ফ্যাক্টরাইজ করে সেপারেট করার যে কনসেপ্টটা, দ্যাট ইজ নোন অ্যাজ পার্শিয়াল ফ্র্যাকশন। যে পার্শিয়াল ফ্র্যাকশনটা কিছুই না, আমার অরিজিনাল ফ্র্যাকশনের থেকে ছোট ফ্র্যাকশন আর কি, এ থেকে স্মলার ফর্মে করে ফেললাম আর কি। যেটাকে আমরা নর্মালি যদি নাম্বার সিস্টেম হতো তাহলে আমরা বলতাম এটা প্রাইম ফ্যাক্টরে ফ্যাক্টরাইজ করে নিয়ে ফ্যাক্টরাইজ করে নেওয়া, সেপারেট করে ফেলা। যেমন এই 3 আর 2 এগুলো তো আমার প্রাইম ফ্যাক্টর, কিন্তু 6 কিন্তু আমার প্রাইম ফ্যাক্টর না। তাহলে আমি 6টাকে আগে স্প্লিট করে নিচ্ছি দুটা ফ্যাক্টরে, পরে সেটাকে আমরা সেপারেট করতেছি। এন্ড প্রশ্ন হচ্ছে এখানে 1 এবং 2 এখানে 1 এখানে 1 হলো, এইটা আমরা বলবো কি করে? এটা যেমন আমি আন্দাজে এটা লিখে ফেলে আমার মিলে গেছে, আর আমি বাহাবা পেয়ে যাচ্ছি, ও মাই গড, মানে স্যার তো খুব বুজুর্গ, একেবারে ডাইরেক্ট করে ফেলতে পারছে। এখন এখানে 5 না হয়ে যদি এখানে 7 হতো বা এখানে যদি 16 হতো, তাহলে আমরা কি করতাম? সেটা সেপারেট করলে কিভাবে হতো? সেটার জন্য আমাদের ওই স্ট্যান্ডার্ড মেথডগুলোর তখন প্রয়োজন হচ্ছে। গট মাই পয়েন্ট? স্যার স্যার ক্লাস 9-10 এ থাকতে তো মূলত এই পার্শিয়াল ফ্র্যাকশন গুলা হচ্ছে আমরা প্রথম শিখছি। তো ওইখানে তো স্যার বলা ছিল যে ডিনোমিনেটরে যদি এরকম টার্ম থাকে তাহলে হচ্ছে এইভাবে করে করতে হবে, যে a বাই ওইটা প্লাস b x প্লাস c দিয়ে। কিন্তু এইগুলা ম্যাথমেটিক্যালি কোথা থেকে আসে? ম্যাথমেটিক্যালি কোথা থেকে আসলো? এই যে ম্যাথমেটিক্যাল তুমি বললা যে এখানে যে তুমি বলছো কি, এই যে ম্যাথমেটিক্যাল এই যে এখান থেকে আসছে, যে এখানে 5/6 কে তুই দুটো মানে ফ্র্যাকশনে কনভার্ট করে ফেললা, একটা 1/3 একবার 1/2। এখন তুমি বলতে পারো যে 3 আর 2 কেন হলো? তোমার মূল ইস্যুটা হচ্ছে যেখানে মানে নিচে কি কি হবে। আমি কি তোমার কোশ্চেনটা বুঝতে পারছি ঠিক মতো? মানে স্যার আমি বলতে চাচ্ছি যে ধরেন যে নিচে যদি লিনিয়ার ফ্যাক্টর না থেকে এই যে কোয়াড্রেটিক থাকে, তাহলে হচ্ছে আমরা যে bx প্লাস c ধরতেছি, মানে এটা কিভাবে আসে? এটা আসছে মানে তো হ্যাঁ, ওইটা কিভাবে সেটা বলতেছি। যখন তুমি নিশ্চিত হয়ে যাচ্ছ যে নিচের ফ্যাক্টরটাকে আর কোনোভাবে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, তখন তোমার এক্সপার্ট মানে তোমার এক্সপেরিয়েন্স তোমাকে বলতেছে উপরেরটা তো কি হওয়ার কথা। উপর মানে তুমি তো পার্শিয়াল ফ্র্যাকশন যখন করো তখন তুমি কি চাও? তখন তুমি চাও যে এটাকে প্রপার ফ্র্যাকশন হবে। আর প্রপার ফ্র্যাকশন যদি x²/2 এর করেসপন্ডিং প্রপার ফ্র্যাকশন কি হইতে পারে? আমি এখানে চিন্তা করছিলাম যে আমার তো এই নিচেরটা তো x²+2 হবে, এটা তো কনফার্ম। জি স্যার। এন্ড এটা কনফার্ম হওয়ার পরে, কারণ আমি তো এটাকে আর ফ্যাক্টরাইজ করতে পারতেছি না, যেহেতু তাহলে এটাই ফ্যাক্টর হবে। এন্ড এর করেসপন্ডিং উপরে কি হবে সেটা হচ্ছে আমার জন্য বড় চ্যালেঞ্জ। জি স্যার। এখন আমি যখন চিন্তা করতেছি উপরে কি কি হইতে পারে, উপরে হওয়ার ভিতরে আমি এখন দেখছি আমার দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আমি ওখানে কনস্ট্যান্ট দিতে পারি, জি স্যার। আরেকটা অপশন হচ্ছে আমার এখানে একটা লিনিয়ার ফ্যাক্টর হইতে পারে। এন্ড প্রশ্ন হচ্ছে কেন হইতে পারে? জি স্যার। কারণ এখানে এই প্রশ্নের আনসার যদি আমি দিতে যাই তাহলে আমাকে বলতে হচ্ছে যে আমার এখানে সবসময় আমি যখন পার্শিয়াল ফ্র্যাকশন করব সেটা প্রপার ফ্র্যাকশন হইতে হবে। তোমাদের এখন যেই জায়গাটা এখানে আসতে হবে সেটা হচ্ছে প্রপার ফ্র্যাকশনের ডেফিনেশন ইন টার্মস অফ ভেরিয়েবল কি, সেই জিনিসটা জানা। সেইটা তোমাদের আমার কাছে মনে হয়েছে কেউ কেউ হয়তো তোমরা এই ইন টার্মস অফ ভেরিয়েবল কাকে আমরা প্রপার ফ্র্যাকশন বলি সেটা হয়তো তোমাদের অনেক কারো জানা নাই। সেইটা একটু যদি তোমরা জেনে নাও যে নর্মালি আমরা যখন প্রপার বলি, যখন বলছি প্রপার ক্ষেত্রে আমরা বলছি যে সে 1/x+1, এটা আমার প্রপার। এখানে যখন আমি বলি যে এখানে এটা হচ্ছে আমার সে x/x+1, এইটা কি প্রপার?
আমরা বলছি এটা আমার প্রপার না। এখন প্রশ্ন হচ্ছে কেন প্রপার না, বুঝলাম কি করে? এখন আমরা বলতেছি এখানে যদি x ইকুয়াল টু আমি -2 পুট করি, তাহলে সে এখানে -4 পুট করলাম, -4 পুট করলে কি হয় দেখো একটু, এটা যদি -4 পুট করতাম তাহলে কি হতো, এটা -4 ডিভাইডেড বাই এখানে -3 হতো না, হতো? জি স্যার। তাহলে এটা কিন্তু হয়ে গেল 4/3। তাহলে 4/3 এটা কি প্রপার হলো? না স্যার। ইমপ্রপার হয়ে গেছে। তাহলে আমাদের যেই জিনিসটা, আমরা তো যেহেতু x এর ভ্যালু জানি না, তাহলে আমাদেরকে মাথায় রাখতেছে ইউনিভার্সাল একটা রুল অ্যাপ্লাই করতে হচ্ছে, যে এই রুল অ্যাপ্লাই করে আমরা যেন সব সময় পার্শিয়াল ফ্র্যাকশন করে প্রপার ফ্র্যাকশন পাই। এখন আমরা স্যার বলতেছি x বাই x প্লাস 1 যে এখানে যদি আপনি 1 বসান তাহলে তো প্রপার হয়। রাইট, আমি মানে x বাই মানে তুমি যদি 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 5 বসাও, যে কোনো পজিটিভ নাম্বার বসলে এটা হবে, সেখানে তো তোমার কোনো ক্রেডিবিলিটি নাই, সেটা তো তুমি হ্যাপি। কিন্তু তোমার মানে আমার মতন একটা ক্র্যাঙ্ক লোক যদি থাকে, তোমার ফ্রেন্ড একজন বললো যে আমি মানে পজিটিভ বসাবো না, আমি নেগেটিভ বসাবো, তোমার আনসারটা তুমি কি দিবা তখন বলো? ও কারণ আচ্ছা, তোমার তো এখানে এক্স এর উপর কোনো রেস্ট্রিকশন নাই, তাই না? তাহলে তো তোমাকে দুই ভাবেই আনসার করতে হবে। তুমি যদি এটা এক্স এর ভ্যালু বলে দাও যে এক্স ইজ পজিটিভ, তাহলে তুমি মানে একদম কুল, তোমার কোনো সমস্যা নাই। আবার আমি যদি বলি যে ঠিক আছে এটারে মানে ওইটা তো তোমাকে একটা মানে কমফোর্ট দিল, আচ্ছা এটা যদি এমন হতো x-2 হয়, তখন তুমি কি করবা? তুমি উপরে যখন x বাই x প্লাস 1 কে x এর ভ্যালু পজিটিভ ধরে নিলাম, নিয়ে তখন তুমি বলে দিলা না স্যার এটা আমি হ্যাপি, কারণ সবসময় প্রপার হচ্ছে পজিটিভ নাম্বারের জন্য। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে তো হচ্ছে না। তার মানে কি আমাদের তখন দরকার হয় ইউনিভার্সাল ডেফিনেশন, যেই ডেফিনেশন ইউজ করে আমি যে কোনো আননোন কোয়ান্টিটি রেসপেক্টে ডিফাইন করতে পারি, বলতে পারি যে এটা সবসময়ই প্রপার হবে, এটা সবসময় ইমপ্রপার হবে। সেই ডেফিনেশনে থাম্ব রুলটা বলা হচ্ছে এরকম, এই তোমরা যারা এইগুলো জানো তাদের হয়তো একটু ইরিটেটিং লাগতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে এই বেসিকগুলো আমাদের আসলে মানে যদিও এটা আসলে 9-10 লেভেলের জিনিসপত্র, তারপর আমাদের একটু শিখে রাখা উচিত, কারণ বিভিন্ন সময় আমরা এই ধরনের জিনিসগুলো ফেস করবো আর কি। নিচের দিকে তো যাচ্ছে না, নিচের দিকে আবার কম দিতে হবে, দাঁড়াও দেখি। সো আমরা এখানে যেটা বলছিলাম যে এই প্রপার ফাংশনের মানে প্রপারের ক্ষেত্রে আমরা যখন বলে আসলাম যে এখানে এই প্রপার ফ্র্যাকশনের ডেফিনিশনে এই যে 2/5 মানে এইটা যখন প্রপার হলো, এটার ইমপ্রপারের ক্ষেত্রে আমরা বলে আসলাম যে এখানে 5/2 এটা ইমপ্রপার হলো। এখানে মিক্সড এর ক্ষেত্রে আমরা বললাম যে এখানে সে 2/1/2 এটা বলছিলাম মিক্সড ফ্র্যাকশন। এটা কিন্তু আমরা যেমন এইভাবে লিখি, আবার কিন্তু এটাকে এইভাবেও কিন্তু লেখা যায়। আই হোপ তোমাদের সবারই এটা জানা আছে যে মিক্সড ফ্র্যাকশনকে আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। সাধারণত আননোন কোয়ান্টিটি রেসপেক্টে যখন লিখি তখন আমরা এটা লিখি, আর যখন নোন কোয়ান্টিটি রেসপেক্টে লিখি আমরা মানে আপ টু ক্লাস 10 পর্যন্ত আমরা আসলে এটা লিখেই অভ্যস্ত আর কি। ওকে, এখন দেখো যে যখন আমরা নোন কোয়ান্টিটি মানে আননোন কোয়ান্টিটি রেসপেক্টে আসি, যে আমাদের যখন ভেরিয়েবল রেসপেক্টে হয়, আননোন রেসপেক্টে যখন যাই, তখন আমরা বলতেছি এখানে এই যে সে 1/x প্লাস 1 x minus 1 2x plus 3 by x plus 1 by x minus 1 এটা হচ্ছে আমার মানে প্রপার। বলা হচ্ছে যে ডিনোমিনেটরের x এর পাওয়ার রেসপেক্টে নিউমারেটরের x এর পাওয়ার যদি লেস হয়, ডিনোমিনেটরের x এর পাওয়ার হাইয়েস্ট পাওয়ারের রেসপেক্টে নিউমারেটরের x এর হাইয়েস্ট পাওয়ার যদি লেস হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রপার ফ্র্যাকশন। আননোন কোয়ান্টিটি রেসপেক্টে ডিফাইন করে দেওয়া হলো, বলা হলো যে এখানে দেখো এখানে হাইয়েস্ট পাওয়ার কি ছিল x এর, এখানে এই x মিলে হলো x স্কয়ার, তাহলে এর রেসপেক্টে উপরে আছে কনস্ট্যান্ট, তাহলে এটা সবসময় প্রপারই থেকে গেল। আবার এখানে দেখো x স্কয়ার আছে, উপরে আছে কি x, তাহলে এটাও প্রপার থেকে গেল। তাহলে আমাদের ডেফিনিশন কি বললাম যে
নিউমারেটরের এক্স এর পাওয়ার, এক্স এর হাইয়েস্ট পাওয়ারটা যদি ডিনোমিনেটরের এক্স এর হাইয়েস্ট পাওয়ারের রেসপেক্টে লেস হয় তাহলে সেটা সবসময় প্রপার হবে। আর ইমপ্রপারের ক্ষেত্রে বলা হলো, এই ডেফিনিশনটা খেয়াল রেখো, ইমপ্রপারের ক্ষেত্রে বলা হলো যদি আমাদের ডিনোমিনেটরের এক্স এর পাওয়ার নিউমারেটরের রেসপেক্টে সমান হয়, যদি এটা যদি বড় হয়, দেখো যদি সমান হয়, যদি বড় হয়, উপরে ছিল এক্স স্কয়ার নিচে এক্স স্কয়ার সমান, তাহলে সেটাকে বলা হচ্ছে ইমপ্রপার। যদি এটা মানে বড় হয় এটা ছোট হয় তাহলে এটা ইমপ্রপার। আর এই ইমপ্রপার, এখন তোমরা কিন্তু এখানে কনফিউশন মানে পড়তে পারো বা তোমাদের কোশ্চেন আস্ক করতে পারো, এটা কি ইউনিভার্সাল, এটা কি সব জায়গায় হবেই? তোমরা হয়তো এক্স এর কিছু র্যান্ডম ভ্যালু চেক করে নিয়ে বলতে পারো যে স্যার এটা তো হয় না, কিন্তু নর্মালি আমরা থাম্ব রুল হিসেবে ধরে নিচ্ছি যেখানে ভেরিয়েবলের ক্ষেত্রে যদি ভেরিয়েবলের ভ্যালু আমার দেওয়া না থাকে তাহলে আমরা বলে নিচ্ছি যে সবসময় এইটাই আমাদের রুল, যেখানে যদি উপরে পাওয়ার উপরে এবং নিচে এক্স এর পাওয়ার সমান হয় তাহলে এটা ইমপ্রপার, পাওয়ার উপরে বড় নিচে ছোট তাহলে এটা ইমপ্রপার। আর এই ইমপ্রপারের ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা এটাকে প্রপারে কনভার্ট করে নিব। এন্ড প্রপারে কনভার্ট করি কি করে? কেউ একজন বলতে পারো যে ইমপ্রপার থেকে প্রপার কি করে কনভার্ট করা যায়? লং ডিভিশন। লং ডিভিশন, গুড, গ্রেট। যে আমরা এই যে লং ডিভিশন করে এটাকে আমরা মানে যে কোনো ইমপ্রপারকে প্রপার করে থাকি। যেমন এখানে 1 হলো, এখানে এখানে x স্কয়ার মাইনাস 1, এখান থেকে মাইনাস প্লাস, তাহলে এটা হচ্ছে আমাদের 1, তাহলে এটা আলটিমেটলি এটা হয়ে গেল 1 প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে এখন আমি যে বলতেছি দিস ইজ মাই প্রপার ফ্র্যাকশন। ওকে, সো এই লং ডিভিশন স্যার এটা বুঝতে পারলাম না স্যার, এটা কেমনে করলেন? লং ডিভিশন কেমনে করলাম নাকি? জি স্যার। সব বোনাস করছে, এটা তো আমার বিপদে ফেলে দিল। এই লং ডিভিশন আমরা নরমালি তোমরা ক্লাস 9 এ কিভাবে শিখে আসছিল বলো? যে এখানে নিউমারেটর পুট করলাম এখানে, এখন এখানে আমার হাইয়েস্ট পাওয়ার এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার ম্যাচ করতে চাই আমি, এটা ম্যাচ করতে চাই তাহলে আমি কি করতে হচ্ছে এখানে মানে ডিভাইজার মানে এই যে মানে ভাজক মানে ভাজ্য পজিশনে দ্যাট ইজ ডিভাইজার পজিশনে আমাকে এমন একটা নাম্বার দিতে হচ্ছে সো দ্যাট এর ক্লোজার যেন হয়, এর সমান হয় যেন। তাহলে সমান করতে চাই আমি তাহলে 1 দিচ্ছি, কারণ 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 ইনটু এখানে এক্স স্কয়ার যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে এক্স স্কয়ার হচ্ছে, আর এই 1 দিয়ে -1 কে মাল্টিপ্লাই করলে -1 হলো। এখন আমরা দেখছি এখানে সাইন মানে ডিভিশনের ক্ষেত্রে এটা সাইন চেঞ্জ করতাম, তো এটা ক্যান্সেল হয়ে গেল, আর এখানে থাকলো হচ্ছে এখানে 1। তাহলে এখন আমরা বলতেছি যেখানে আমাদের মানে স্থানগুলো মানে হয়ে থাকে কি হবে, আমরা এখানে বলতেছি যেখান থেকে আমরা এই ডিভাইজার পজিশন যেটা থাকলো এই 1 এখানে আসলো, আর এখানে মানে আমাদের মানে ভাগশেষ যে থাকলো রিমাইন্ডার যেটা থাকলো এই রিমাইন্ডার বাই ডিভাইজার দিয়ে আমরা বলছি যে এখানে আরেকটা পার্শিয়াল ফ্র্যাকশন আমাদের এখানে হলো। সো এটাই তো আমরা নরমালি করতাম। যেমন তুমি এখানে মানে ওইটা ভুলে যাও, মনে করো ওটা মনে নাই তোমাদের, এটা 5/2 কে ডিভাইড করো, তাহলে 5/2 কে কিভাবে করতে বলো? এটা কি দিতা বলো এখানে? দিকে 2 স্যার। 2 দিতা, তাহলে এখানে আমরা এখানে 2 2 যা 4 লিখতাম না নাকি? জি স্যার। লিখে এটা মাইনাস করতাম না? তাহলে এখানে আমরা এখন এটার এর করসপন্ডিং পার্শিয়াল যদি ফ্র্যাকশন লিখতে বলতো তাহলে আমরা বলতাম না 2 1/2 বলতাম। জি স্যার। আবার এটাকে এইভাবে কিন্তু লেখা যায় 2 1/2 এটাও লেখা যায়। জি স্যার। তাহলে এই 1টা কোনটা? এই 1টা আসছে আমার রিমাইন্ডার থেকে, আর এই মানে এই 2টা আসছে কোথা থেকে? এই 2টা হচ্ছে আমার এখান থেকে এই জায়গা থেকে আসলো, রাইট? সো সেই সেম প্রসিডিউর কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতেছি আননোন কোয়ান্টিটির ক্ষেত্রেও। জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা সাধারণত এই ডেফিনিশনটা যদি তোমরা খেয়াল রাখো তাহলে তোমাদেরকে এটা বুঝতে তোমার সুবিধা হবে যে আমাদেরকে মানে যদি এখানে বলা হয় পার্শিয়াল ফ্র্যাকশন করতে তাহলে প্রথম কাজটা হচ্ছে এটাকে আমার প্রপার ফ্র্যাকশন কেনা। প্রপার ফ্র্যাকশন যদি না হয় তাহলে আমাকে আগে প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, তারপরে আমার যে মানে এই প্রপার ফ্র্যাকশন থেকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন করতে যে আমরা এখন বলতেছি যেখানে এখন যে আমরা বলতেছি যে এখানে যদি আমার মানে সে মানে নিচেই সে x প্লাস 1 এখানে x মাইনাস 2 এরকম আছে, তখন আমরা এখানে যেমন বলতেছি এখানে 1 এই যে সরি a বাই x প্লাস 1 প্লাস b বাই x মাইনাস 2 এটা লিখতেছি। আর তোমরা বলতে চাচ্ছ যে এখানে a আর b হবে, এটা আমি বুঝলাম কি করে? ব্যাপারটা কি এরকম নাকি? এখানে a আর b হবে কেন? আমরা তো এটা বুঝতে পারতেছি এটা একটা কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট ছাড়া তো অন্য কিছু হওয়ার কোনো এখানে স্কোপ নাই। ভেরিয়েবল তো কেন উপরে তো নাই ভেরিয়েবল, তাহলে আমরা এখানে বলছি তাহলে এখানে কনস্ট্যান্ট হবে। তাহলে এই কনস্ট্যান্ট গুলো কি হবে সেটা আমরা জানি না।
কনস্ট্যান্টটা আমাদের কি হবে সেটা বের করতেছি বাই ইউজিং স্ট্যান্ডার্ড মেথড অফ পার্শিয়াল ফ্র্যাকশন। এন্ড হোয়াট ইজ দ্যাট স্ট্যান্ডার্ড মেথড? সেই স্ট্যান্ডার্ড মেথডে আমরা বলতেছি যে আমরা এটাকে এখন মানে এই যে এলসিএম করে নিচ্ছি, যে দিস ইনটু দিস, দিস ইনটু দিস, পরে আমরা এখন এটা লেফট হ্যান্ড সাইডের সাথে কম্পেয়ার করতেছি, যেখানে এ আর বি এর ভ্যালু আমরা এমন ভাবে ফিক্স করতেছি, কনসিডার করতেছি, ফাইন্ড করতেছি সো দ্যাট এখানে এটার সাথে যেন এটা ম্যাচ করে। তাহলে আমরা বুঝলাম যে এখানে এ মানে লিনিয়ার থাকার জন্য এটা কনস্ট্যান্ট দিতে হয়েছে, এখানেও লিনিয়ার থাকার জন্য এটা কনস্ট্যান্ট দিতে হয়েছে। বাট যদি এখানে আমরা বলতেছি যে এখানে আমার এমন যদি হয় যে সে মনে করো এখানে x মানে x প্লাস 1, এখানে x মাইনাস x প্লাস 2, এটা যদি হয় তাহলে কি হইতে পারে? তখন আমরা একটা বলতেছি এখানে আমার x মাইনাস 1, আরেকটা আমরা বলতেছি এখানে x স্কয়ার প্লাস 2 হবে, এইটা আমরা বুঝতে পারতেছি। হওয়ার পরে এখন তোমাদের মনে একটা মানে কনফিউশন হচ্ছে, এখানে যদি আমি b দিতাম তাহলে অনেকে হ্যাপি হতে পারতাম, তাই নাকি? কিন্তু কেউ কেউ বলতেছো যে এখানে আমার তো এখানে বি না হয়ে এখানে x মানে আমার এখানে যেহেতু x স্কয়ার প্লাস 2 আছে, তাহলে এখানে আমার অপশন এখানে লিনিয়ার ফ্যাক্টর হইতে পারে, এটা কনস্ট্যান্ট ফ্যাক্টর হইতে পারে। কারণ আমরা জানি না এটা লিনিয়ার ফ্যাক্টর হবে না কনস্ট্যান্ট হবে, আমরা অ্যাজিউম করতেছি, ধরে নিচ্ছি যে এটা আইদার কনস্ট্যান্ট অর লিনিয়ার হবে। সো সেই মানে অনুযায়ী আমরা এখন বলতেছি যে এখান থেকে আমাদের এইটা যদি লিনিয়ার হয় তাহলে শুধু বি হবে, আর যদি কনস্ট্যান্ট হয় মানে সরি লিনিয়ার হলে পরে bx প্লাস সি হবে, আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে অন্য কিছু একটা হবে আর কি। তো যাক, এনিওয়ে আমি রিয়েলি সরি, আমার এখানে আসলে আজকে আমার টাইম চলে গেছে, আমি একটু খেয়াল করি নাই যে আমার আবার আরেকটা ক্লাস আছে তোমার ম্যাথ ডিপার্টমেন্টের সাথে, মানে থার্ড ইয়ারের সাথে। আমি মানে তোমাদের এই পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে তোমরা আজকে আরেকটু থরলি গো থ্রু করো, আমি নেক্সট ক্লাসে যে এটা আরো ডিটেইলস তোমাদেরকে দেখাবো আর কি। ওকে, আমি রিয়েলি সরি যে অলরেডি 10 মিনিট আমি ক্রস করে ফেলছি।